আমাদের চারপাশে এমন অনেক জায়গা থাকে যা দিনের আলোয় দেখতে খুব সাধারণ মনে হলেও রাতের অন্ধকার নামলে যেন তাদের আসল রূপ প্রকাশ পায়। তেমনই এক জায়গা ছিল রূপপুর গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই পুরনো জমিদার বাড়িটি। দেশভাগের সময় যখন জমিদাররা সব কিছু ফেলে ওপারে চলে যায়, তখন থেকেই বিশাল এই রাজপ্রাসাদটি একাকী লতা পাতায় ঢেকে বনের ধারে দাঁড়িয়ে আছে। গ্রামের ছোট থেকে বড় কারো সাহস ছিল না সন্ধ্যার পর ওদিকের পথ মারানোর। লোকমুখে প্রচলিত ছিল সেই বাড়ির নাচ ঘরে নাকি এখনো এক রূপসী রাজকুমারীর আত্মা ঘুরে বেড়ায়, যাকে কোনো এক অমাবস্যায় রাতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। শহরের নামকরা তরুণ চিত্রশিল্পী অয়ন এসব ভূত প্রেত বা অলৌকিক কিছুতে মোটেও বিশ্বাস করত না। সে সব সময় বলতো মানুষের মনের ভয়ে আসলে ভূত তৈরি করে। নিজের নতুন আর্ট এক্সিবিশনের জন্য একদম অন্যরকম কিছু করার নেশায় সে তার ক্যানভাস, পেন্সিল আর রং তুলি নিয়ে চলে এলো সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে। তার উদ্দেশ্য ছিল এই রহস্যময় ভাঙা প্রাসাদের আবহকে নিজের স্কেচ খাতায় বন্দী করা। বিশাল সদর দরজা ঠেলে অয়ন যখন গ্রামের প্রাসাদের ভেতরে ঢুকলো, চারপাশের ধুলোবালি, মাকড়সার জাল আর স্যাঁতস্যাঁতে গন্ধ তাকে স্বাগত জানালো। সে সোজা হেঁটে চলে গেল সেই বিখ্যাত নাচঘরে। অদ্ভুত ব্যাপার হলো, পুরো ঘর ধুলোয় ধূসর হয়ে থাকলেও ঠিক ঘরের মাঝখানটা ছিল একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন সেখানে ঝাড়ু দিয়ে রাখে। অয়ন আর বেশি কিছু না ভেবে ঘরের এক কোণে বসল। জানালার বাইরে তখন মেঘের ডাক শুরু হয়েছে। সে তার স্কেচ খাতাটি বের করে পেন্সিল হাতে নিল। অয়নের ইচ্ছা ছিল কোনো জড় বস্তুর ছবি না এঁকে এই ঘরের পুরনো ইতিহাসের সাথে মিলিয়ে এক রাজকুমারের ছবি আঁকবে। সে নিজের কল্পনার রং মিশিয়ে খাতার পাতায় এক অসাধারণ রূপসী মেয়ের অবয়ব ফুটিয়ে তুলতে লাগলো। ঐতিহ্যবাহী জমকালো লেহেঙ্গা পরে আছে একটা মেয়ে, তার দু হাতে পরা অনেকগুলো চুড়ি, আর সে তার ওড়নাটি দুই হাত দিয়ে মাথার উপর তুলে ধরে অদ্ভুত এক ভঙ্গিমায় নাচের পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখ দুটো ছিল বন্ধ, যেন সে কোনো গভীর ধ্যানে বা শান্তিতে মগ্ন। ছবিটির নিখুঁত কাজ করতে করতে অয়ন এতটাই ডুবে গিয়েছিল যে সে ভুলেই গিয়েছিল বাইরের পৃথিবী থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাত যখন ঠিক 12টা, জানালার বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো, সাথে ঝড়ো হাওয়া। বাতাসের ধাক্কায় নাচঘরের জানালার ভাঙা পাল্লাগুলো বিকট শব্দে আছড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘরের ভেতরের তাপমাত্রা হুট করে অনেক কমে গেল, যেন চারপাশটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অয়ন শীতে কাঁপতে কাঁপতে নিজের জ্যাকেটটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। সে যখন ছবিটির ওড়নার বর্ডারে শেষ পেন্সিলের টান দিচ্ছিল, ঠিক তখনই তার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা ভারী হয়ে উঠেছে। কেউ যেন খুব কাছ থেকে ফিসফিসিয়ে শ্বাস ফেলছে। অয়ন পেন্সিল থামিয়ে কান পাতল। খুব মৃদু কোনো মেয়ের কান্নার আওয়াজ। মনে হচ্ছিল ঘরটার দেয়ালের ওপাশ থেকে কেউ ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। অয়ন উঠে দাঁড়িয়ে টর্চের আলো চারিদিকে ফেলল, কিন্তু ভাঙা দেয়াল আর কড়িকাঠ ছাড়া আর কিছুই দেখা গেল না। সে নিজেকে সান্ত্বনা দিল, এসব বাতাসের শব্দ, আমার মনের ভুল। সে আবার চেয়ারে বসল, কিন্তু ক্যানভাসের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। অয়ন খাতার দিকে তাকিয়ে দেখল সে ছবিটির মেয়েটির চোখ দুটো বন্ধ এঁকেছিল, কিন্তু এখন ছবিতে মেয়েটির চোখ দুটো সামান্য খোলা। শুধু তাই নয়, তার মনে হলো ছবির মেয়েটির ঠোঁটের কোণে এতক্ষণ যে শান্ত ভাব ছিল তা বদলে গিয়ে এক ফুটিল ভয়ঙ্কর হাসিতে রূপ নিয়েছে। অয়ন নিজের চোখ রগড়ে আবার তাকালো। না, ভুল নয়, পেন্সিলের আঁকা মেয়ের চোখের মনি দুটো সামান্য নড়ল। ঠিক তখনই পুরো নাচঘর কাঁপিয়ে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ল।
তবে সেই সুগন্ধটা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। পরক্ষণে সেটা কোনো পচা লাশের তীব্র দুর্গন্ধের মতো অয়নের নাকে এসে ধাক্কা দিল। অয়ন বমি চেপে খাতা বন্ধ করতে যাবে, অমনি পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো রুমঝুম ঝুম রুমঝুম ঝুম রুমঝুম ঝুম নূপুরের আওয়াজ। কোনো মেয়ে যেন ঘুঙুর পরে ঘরের মাঝখানে নাচছে। অয়ন ভয়ে জমে গিয়ে আস্তে আস্তে মাথা তুলে ঘরের মাঝখানের সেই ধুলোহীন জায়গাটার দিকে তাকালো। জানালার বাইরে মেঘ জমকানোর আলোয় সে যা দেখলো তা দেখার জন্য সে মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো ঠিক তার খাতার ছবির মতো হুবহু সেই মেয়েটি, পরনে সেই লেহেঙ্গা, দুহাত মাথার উপর তুলে ওড়নাটা ধরে ঠিক একই ভঙ্গিমায় শূন্যে ভাসছে। হ্যাঁ, তার কোনো পা ছিল না, কোমরের নিচের অংশটা ধোয়ার মতো শূন্যে দুলছিল। মেয়েটি আস্তে আস্তে নাচতে নাচতে অয়নের দিকে এগিয়ে আসতে লাগলো। তার ফর্সা মুখটা মেঘের আলোয় মুহূর্তের মধ্যে পুড়ে যাওয়া কালো চামড়ার মতো কুৎসিত হয়ে যাচ্ছিল, আর চোখ দুটো দিয়ে টপ টপ করে রক্ত ঝরছিল। মেয়েটি তার দিকে এগোতে এগোতে এত বিকট অমানসিক গলায় চিৎকার করে উঠল, আমার ছবিটা এত সুন্দর করেছো কেন? তুমিও আমার সাথে এই ক্যানভাসে বন্দি হয়ে যাও। অয়ন আর এক মুহূর্ত দাঁড়ালো না। তার জীবনের সমস্ত শক্তি এক করে সে একটা চিৎকার দিল। ক্যানভাস, রং, তুলি, ব্যাগ সবকিছু ওখানে ফেলে সে দরজার দিকে দৌড় দিল। পেছন থেকে সেই নূপুরের আওয়াজ আর ভয়ঙ্কর হাসির শব্দ তাকে তাড়া করছিল। অন্ধকার বারান্দা আর সিঁড়ি বেয়ে সে কিভাবে যে সদর দরজা দিয়ে ঝড়ের মধ্যে বাইরে বের হলো তা সে নিজেও জানে না। কাদা পানিতে আছাড় খেতে খেতে সে শুধু দৌড়াতে লাগলো, যতক্ষণ না জমিদার বাড়ির সীমানা পার হয়ে গ্রামের মূল রাস্তায় এসে পৌঁছালো। তীব্র আতঙ্ক আর ক্লান্তিতে সে রাস্তার উপরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। পরদিন সকালে রংপুর গ্রামের কয়েকজন চাষি অয়নকে রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে। যখন অয়নের জ্ঞান ফেরে তার চোখ দুটো তখনও আতঙ্কে বড় বড় হয়েছিল। সে কাঁপতে কাঁপতে গ্রামের মাতব্বর আর বাকিদের সে রাতের সব কথা খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে না চাইলেও অয়নের অবস্থা দেখে গ্রামের কয়েকজন সাহসী যুবক লাঠি সোঁটা নিয়ে অয়ন সহ আবার সে জমিদার বাড়ির নাচ ঘরে গেল। নাচ ঘরে গিয়ে দেখা গেল অয়নের ব্যাগ এবং রং তুলি সব ওভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অয়ন কাঁপতে কাঁপতে মাটির দিকে হাত বাড়িয়ে দেখালো তার স্কেচ খাতাটি খোলা অবস্থায় মেঝেতে পড়ে আছে।